হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। আমার মামির বয়স ছিল প্রায় ৩-৫ বছর, কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি ২-১ বছরের কোনো তরুণী। মামির আধুনিক পোশাকের ধরন দেখে আমি প্রায় অবাক হয়ে যেতাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং আমি শুনতে পাই মামুর ঘর থেকে আসা এক ধরনের আওয়াজ। আমি কিছুটা আতঙ্কিত হয়ে মামির ঘরের দিকে এগিয়ে যাই। দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে যা দেখলাম তা আমার জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। হঠাৎ আমি আমার মামিকে ঘরে এক অপরিচিত ব্যক্তির সাথে দেখলাম। ঘরে এর পরিবেশ কিছুটা অস্বাভাবিক লাগছিল এবং মাম আমাকে দেখে বেশ অবাক হয়ে গেলেন। তিনি আমাকে শান্তভাবে বললেন, এই ব্যাপারটি নিয়ে দয়া করে কারো সাথে কথা বলো না। মামির মুখের দিকে তাকিয়ে আমি তাকে কথা দিলাম যে আমি কারো কাছে এই ঘটনা প্রকাশ করব না। এরপর আমি সেই অপরিচিত মানুষটিকে ঘর থেকে বের করে দিয়ে মামার পাশে গিয়ে বসি। তারপর আমি মামিকে, বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল, সবাই রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ। আমার মামি ছিলেন অসাধারণ সুন্দর। তার মেয়ের থেকে তাকে কম বয়সী মনে হতো। আমি প্রায়ই মামার বাসার বাজার করে দিতাম, কারণ মামা কাজের জন্য প্রায় বাইরে থাকতেন। একদিন মামা আমাকে ডেকে বললেন, বাবা, আমি ৩ মাসের জন্য বিদেশে যাচ্ছি। আমাদের কোম্পানির নতুন একটি প্রজেক্টের কাজ সামলাতে হবে। তুমি তো আমাদের পরিবারের একজনই, তাই আমি চাই তুমি বাড়ির দিকটা একটু দেখে রাখো। তারপর তিনি যোগ করলেন, তুমি তো আমার মেয়ের মামাতো ভাই আর আমার দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকতে হবে। আমি চাই তুমি কয়েকদিন আমাদের বাড়িতে থেকে আমার স্ত্রী ও মেয়ের দেখাশোনা করো। আমার মেয়ে সারাদিন ইউনিভার্সিটিতে ব্যস্ত থাকে, সন্ধ্যায় বাড়ি ফিরে। তখন যদি তোমার মামির কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি তো আছো। আমি তার কথায় সম্মতি জানালাম এবং দায়িত্ব নিতে প্রস্তুত হলাম। আমার ভেতরে পরিবার ও সম্পর্কের প্রতি দায়িত্ববোধ কাজ করছিল, তাই চাচার অনুরোধ রাখতে রাজি হলাম। মামা যখন স্বল্প সময়ের জন্য বাইরে যেতেন তখন খুব একটা চিন্তা করতেন না, কারণ আমি সবকিছু সামলে নিতাম। কিন্তু এবার ৩ মাসের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, আর এই দীর্ঘ সময়ের জন্য পরিবারকে একা ফেলে যেতে তার মন সায় দিচ্ছিল না। মামার উদ্যোগ দেখে আমি বললাম, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সব ঠিকভাবে সামলে নেব। আপনার সম্মান আমারও সম্মান। আমার এই কথাটি সত্যিই মন থেকে বলা ছিল, কারণ মামা আমার জীবনে অনেক অবদান রেখেছেন। বিশেষত আমার বাবা মায়ের মৃত্যুর পর তিনি আমাকে সবসময় সমর্থন করেছেন। তবে কয়েকটি রাত মামার বাড়িতে কাটানোর পর আমি এমন কিছু করলাম যা কখনো ভাবিনি। মামার ভালোবাসা এবং ভরসার প্রতি আমি অন্যায় করলাম। আমি আমার জিনিসপত্র মামার বাড়িতে নিয়ে এলাম, যদিও মাম বলেছিলেন যে তিনি একাই সবকিছু সামলাতে পারবেন। তবে মামা তার কথা শুনলেন না এবং আমাকে বাড়িতে রেখে ৩ মাসের জন্য কাজে চলে গেলেন। মামা চলে যাওয়ার পর প্রথম রাতেই আমি ভাবলাম যে আমার মামা বোনের সাথে সময় কাটাবো, অনেক কথা বলবো, যাতে আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি। আমি চেয়েছিলাম তাকে আমার পরিস্থিতি সম্পর্কে জানানো, কিন্তু দেখি সে তার পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত এবং আমাকে বিশেষ কোনো গুরুত্ব দেয়নি। আমার রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস ছিল, তাই বাড়ির ভেতরে একটু হাঁটাহাঁটি করতে শুরু করলাম। মামার বাড়ি বেশ বড় ছিল এবং সেখানে ২টি অংশ ছিল। এভাবে ঘুরতে ঘুরতে আমি উপরের অংশে চলে গেলাম, যা সাধারণত কেউ থাকত না। কিন্তু হঠাৎ দেখি উপরের অংশের একটি ঘরের লাইট জ্বলছে। আমি অবাক হয়ে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখি ভেতরে মাম ছিলেন। তিনি একটি লাল রঙের নাইটি এছিলেন এবং নিজেকে সুন্দর করে সাজছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন রূপের রানী। এই প্রথমবার আমি মামিকে এমন অবস্থায় দেখলাম, কিন্তু এখন বুঝতে পারছিলাম মাম আসলে একজন সুন্দরী এবং জীবন্ত নারী। মামিকে দেখলে মনে হতো তিনি তার বয়সের তুলনায় অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয়। সেদিন তাকে পুরোটা খেয়াল করে আমার মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল, কিন্তু তারপরে আমি যা দেখলাম তা সত্যিই আমাকে অবাক করে দিল। মাম একজন অন্য লোকের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। তাদের দুজনের মধ্যে এমন কিছু চলছিল যা আমি আগে কখনো কল্পনাও করিনি, কারণ মামিকে আমি অনেক সম্মান করতাম। এই দৃশ্য আমাকে স্তব্ধ করে বিশ্বাস হচ্ছিল না যে মামার বাইরে থাকার সময় মাম এমন কিছু করত। আমি চুপচাপ পুরো বিশেষটি আমার ফোনে রেকর্ড করে ফেললাম। সকালবেলায় যখন চাচি ঘর থেকে বের হলেন আমি তার দিকে মৃদু হাসি দিয়ে তাকালাম। আমাকে দেখে তিনি ভীষণ ঘাবড়ে গেলেন। লজ্জায় কাঁপতে কাঁপতে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কি করছো? আমি তখন আমার ফোনের স্ক্রিনে সেই রেকর্ড করা ভিডিও দেখালাম। মামির চেহারা ভয়ে সাদা হয়ে গেল। তিনি কিছু বলতে পারলেন না। আমি নির্ভয়ে তার দিকে এগিয়ে গেলাম এবং বললাম, এখন বুঝতে পারছি কেন আপনি আমাকে এখানে থাকতে দিতে চাইছিলেন না। আপনি জানতেন আমি থাকলে আপনার এসব সহজ হতো না। আপনি যে ধরনের চরিত্রের অধিকারী তা দেখে আমি অবাক। আমার মামা আপনাকে এই বাড়িতে সম্মান ও মর্যাদার সাথে জায়গা দিয়েছিলেন, কিন্তু আপনি তাকে প্রতিদান হিসেবে কি দিলেন? মামার বিশ্বাসঘাতকতা করলেন। আমি বললাম। মাম কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, তুমি
কিছুই জানো না তাই দয়া করে এমন কথা বলো না। তুমি জানো যে একজন নারীর জীবনে শুধু ধন সম্পত্তি নয়, আরও অনেক কিছুর প্রয়োজন হয়। একজন নারীকে সান্ত্বনা ও ভালোবাসার প্রয়োজন হয়, এবং যদি নিজের কাছ থেকে তা না পায় তবে সে অন্য কোনো উপায় খুঁজে নেবে সেই ভালোবাসা অর্জনের জন্য। কয়েক ঘন্টা আগে তুমি যা দেখেছ তা সত্য, তবে পুরো সত্য নয়। আমি তোমার মামি, ভালোমন্দ বোঝার ক্ষমতা আমার আছে, কিন্তু একজন মানুষ কতদিন তার আবেগকে দমিয়ে রাখতে পারে? অবশেষে নিজের অনুভূতির দিকে তাকাতে হয়। তবে সাবধান, যদি তুমি এই বিষয়ে কারো সামনে মুখ খোলো তবে ফল ভালো হবে না। আমি শান্তভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলাম, আপনিও আমার কথা শুনুন। আমি শুধু মামাকে নয়, আপনার মেয়েকেও সব বলে দেব। সবাইকেই জানা উচিত। রাতের অন্ধকারে আপনি কি করছেন? মামি আমার হাত ধরে তাড়াতাড়ি নিজের ঘরে নিয়ে গেলেন, আমাকে বিছানায় বসিয়ে নিজে আমার পাশে বসে বললেন, তুমি তো আমাদের পরিবারের ঘনিষ্ঠ একজন, আমার স্বামীর আত্মীয়। আমি তো তোমার কাছে সত্যি কিছু কথা বলতে চাই, কিন্তু আমার মেয়েকে কিছু জানিও না। যদি সে জেনে যায় আমি খুব বিপদে পড়ব। আমার ইজ্জতের খাতিরে দয়া করে বিশ্বাসটি গোপন রাখো। মামির চোখের জল আর অনুনয় উপেক্ষা করে আমি বললাম, তোমার এই কান্না আমার সিদ্ধান্ত বদলাবে না, তবে একটা উপায় আছে যার মাধ্যমে আমি এই বিশ্বাসটা গোপন রাখতে পারি। মাম ভয়ে জিজ্ঞাসা করলেন, কি উপায়? আমি ধীরে বললাম, তুমি যদি আমার শর্ত মেনে নাও এবং যা চাই তা পূরণ করো তবে আমি এই বিশ্বাসটা কারো কাছে প্রকাশ করব না। মাম কিছুক্ষণ হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর নরম গলায় বললেন, তুমি কিভাবে এভাবে কথা বলতে পারছো? তুমি তো পরিবারের একজন। আমি শান্তভাবে বললাম, তুমি যদি ওই কাজ করতে পারো তাহলে আমার শর্ত মানতেও তোমার আপত্তি থাকা উচিত নয়। মামি নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন, আর আমি নির্ভীকভাবে দাঁড়িয়ে রইলাম। আমি বললাম, আপনি কতদিন ধরে এই কাজ করছেন আমি জানি না, কিন্তু এতটাই চতুর আপনি যে মা আমাকে কিছু বুঝতে দেননি, এমন কি আপনার মেয়েকেও যে আমার হবু বউ। আপনি কি কখনো ভেবেছেন যদি আপনার মেয়ে যে নিজে একজন তরুণী আপনাকে এমন অবস্থায় দেখত সে কি ভাবত? তার মনে কি প্রভাব পড়ত? মাম তখন তার জীবনের কষ্ট আর কঠিন সিদ্ধান্তগুলোর কথা শেয়ার করতে শুরু করলেন, কিভাবে পরিস্থিতির চাপে তিনি কিছু ভুল পথে চলে গিয়েছিলেন। কিন্তু আমার তখন এসব শোনার বা বোঝার কোনো ইচ্ছা ছিল না। আমার মন একদম অন্যদিকে ছিল, যেখানে নিজের ইচ্ছা পূরণের তাগিদ ছিল সবচেয়ে বড়। মাম তখনও তরুণ, এবং তার ব্যক্তিত্ব ও সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। তার জীবনের ভুলগুলো যেন আবেগের কারণে ঘটে যাওয়া কিছু সিদ্ধান্তের ফল ছিল, আর আমি নিজেও সেই আকর্ষণে নিজেকে ধরে রাখতে পারিনি। সেই রাতে মামি নিরুপায় হয়ে আমার প্রস্তাব মেনে নিলেন। যা চেয়েছিলাম তা পেয়ে গেলাম। সেই রাতটি আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা নিয়ে এলো, এবং আমি প্রথমবার বুঝতে পারলাম যে জীবনের প্রলোভন মানুষকে কোথায় নিয়ে যেতে পারি। মাম ভেবেছিলেন যে একবার আমাকে সন্তুষ্ট করলেই তার সব সমস্যার সমাধান হবে, কিন্তু সেটি ছিল তার ভুল ধারণা। ধীরে ধীরে আমি তাকে আরও চাপে ফেলতে লাগলাম, নিজের ইচ্ছামত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শুরু করলাম। আমার মধ্যে তার প্রতি আকর্ষণ এতটাই বাড়তে থাকল যে আমি তার প্রতি এক ধরনের মোহে জড়িয়ে পড়লাম। তার অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছিল যে তিনি এই বিষয়ে বেশ অভ্যস্ত ছিলেন, কিন্তু সময় যত এগোচ্ছিল মামি ততই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মামার ফিরে আসার জন্য, যেন আমি তাদের বাড়ি ছেড়ে চলে যাই। মামা ফিরে আসার পর আমি তার মেয়ের সঙ্গে বিয়ের প্রসঙ্গ তুলে বললাম, আপনাদের বাড়ি ছেড়ে যেতে আমার মন চাইছে না। নিজের বাড়িতে ফিরে গেলে আমি ঠিক থাকতে পারব না। মামা আমার কথা শুনে বললেন, আমারও তো একই ইচ্ছা। তোমরা বিয়ের পর আমাদের সঙ্গেই থাকো, আমাদের একমাত্র মেয়ে, এবং তোমাকে বাড়ির জামাই করতে আমার কোনো আপত্তি নেই। এতে তো আমাদের বাড়ি খুশিতে ভরে উঠবে। মামার এই প্রস্তাবে আমি তৎক্ষণাৎ সম্মতি জানালাম। বাড়ির জামাই হতে আমার কোনো আপত্তি ছিল না, তবে মামির এই সিদ্ধান্তের বিরোধিতা করছিলেন। কিন্তু মামা তার কোনো কথা শোনেননি। আমার হবুবু পড়াশোনার 1 বছর বাকি ছিল, কিন্তু মামা তাড়াহুড়ো করে আমাদের বিয়ে দিয়ে দিলেন, কারণ তাকে প্রায়ই কাজের জন্য বাইরে যেতে হতো। তাই কোনো বিলম্ব না করেই তার মেয়ের বিয়ে আমার সঙ্গে করিয়ে দিলেন। 1 মাস পর মামা আবার বিদেশ চলে গেলেন। তখন আমার মামিকে ব্ল্যাকমেইল করার সুযোগ আবার হাতে এলো। আমি তাকে প্রায়ই ভয় দেখিয়ে আমার উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার করতে লাগলাম। আমার জীবন তখন সুখ এবং স্বস্তিতে পূর্ণ হয়ে উঠেছিল, কারণ মা মেমে দুজনেই আমার নিয়ন্ত্রণে ছিল। চারপাশে শুধু শান্তি আর আনন্দ দেখতে পাচ্ছিলাম। সারাদিন আমার সময় অফিসে কাটত, কারণ আমি মামার ব্যবসাও দেখতাম। কিন্তু রাত হলে যখন আমার স্ত্রী ঘুমিয়ে পড়ত আমি সোজা মামির ঘরে চলে যেতাম। মামি তখন বেশ বিরক্ত এবং অসন্তুষ্ট ছিলেন, তবে পরিস্থিতির চাপে তিনি কিছু করতে পারছিলেন না। এভাবেই 3 মাস পেরিয়ে গেল, আর কখন যে সময় কেটে গেল তা বুঝতেও পারলাম না। এই সময়ে আমি আমার স্ত্রীর চেয়ে মামার সঙ্গেই বেশি সময় কাটাতাম। মামির সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার কাছে আলাদা গুরুত্ব বহন করত। তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল, এবং আমি নিজেকে এই সম্পর্কের মাধ্যমে অত্যন্ত সৌভাগ্যবান মনে করতাম। যা চাইতাম তা অল্প চেষ্টাতেই পেয়ে যেতাম। ব্যবসা, স্ত্রী, সবকিছুই আমার জীবনকে পূর্ণ করে তুলেছিল। এমনকি স্ত্রীও খুব সুন্দর ও অভিজ্ঞ ছিল। কিন্তু এক রাতে যখন আমি আমার ঘর থেকে বেরিয়ে মামার ঘরে গেলাম, তার সাথে কথা বলছিলাম, তখন হঠাৎ করে আমার স্ত্রী সেখানে উপস্থিত হয়ে গেল এবং আমার কথা
শুনে ফেল সে অবাক হয়ে বলল, এটা কি হচ্ছে? মামির মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্ক তার চোখে স্পষ্ট ছিল, কিন্তু আমি ছিলাম সম্পূর্ণ নির্ভীক। সাহস নিয়ে আমি আমার স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, প্রতিদিন রাতে আমি তোমার মায়ের কাছ থেকে কিছু কিছু চেয়ে আসি, আর তিনি তা মেনে